আগামী 30 দিনের মধ্যে উনি সারেন্ডার করে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করবেন এবং অ্যাপিলে ওনার এই সকল কথা বলবেন। অ্যাপিলেট ডিভিশন যথার্থ ন্যায় বিচার করবেন দুই পক্ষকে শুনে। এই 30 দিন পার হয়ে গেলে এই 30 দিনের পরবর্তী যে অতিরিক্ত দিনগুলো সেগুলো ক্ষমা করার আবেদনেরই আর কোনো সুযোগ নেই। 30 দিন পার হয়ে গেলে তারা গ্রেফতার হলে রায় কার্যকর। উনি বলেছেন যে প্রসিকিউশনের পক্ষ থেকে আওয়ামী লীগ তার আওয়ামী লীগ সংগঠনের বিরুদ্ধে ফর্মাল চার্জে আমরা আবেদন করেছি। কোর্ট সাক্ষীর জবানবন্দিতে তার এই মামলায় যে আসামি উপস্থিত ছিলেন তিনি পাবেন এবং যে আসামিরা পলাতক আছেন তারা যদি 30 দিনের মধ্যে সারেন্ডার করেন অথবা গ্রেফতার হন তাহলে তারাও এই রায়ের একটি সার্টিফাইড কপি পাবেন ফ্রি অফ কস্ট। আরেকটি কথা ট্রাইব্যুনাল বলে দিয়েছেন, সেটা হলো যে এই রায়ের আরেকটি কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, মানে ঢাকার জেলা প্রশাসক যিনি অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওনার কাছে ফর কমপ্লায়েন্সের জন্য যাবে, এটার কার্যকারিতার জন্য। এটাই হলো রায় বলা আছে এবং এটাই হবে। একটা বিষয় জানতে চাই, এইটা রায় প্রস্তুতি সাপেক্ষে, যে রায় তো কালকে প্রদান করা হয়েছে, এখন এই রায়ের কিছু অফিসিয়াল কার্যক্রম থাকে, সেগুলো সম্পন্ন হলেই রায়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে চলে যাবে। সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়ে একটু বলেন, কিভাবে সরকার এটা করতে পারে, বা যেহেতু সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পত্তি বিষয়টা, এইটা এই ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম এরকম কম্পেনসেশনের রায় প্রদান করা হয়েছে। এইটা আসলে আইনে যেটা বলা আছে সেটা হলো ট্রাইব্যুনালের সকল রায় গভর্নমেন্ট এক্সিকিউট করবে। এখন এই রায়ের কপি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ ওনারা কীভাবে কার্যকর করবেন। আমরা যেটা করব সেটা হলো যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি। প্রসিকিউশন না, এটা প্রসিকিউশন করবে চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে, এটা ফরেন মিনিস্ট্রিকে পাঠানো হবে, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এটা ইন্টারপোলে যাবে। আবেদনটা আমরা করব না, এটা এখনই আমাদের কাজ শুরু হয়ে গেছে, জাজমেন্ট হাতে পেলেই আমরা এটা পাঠিয়ে দেব। চৌধুরী আব্দুল মামুনকে 5 বছরের সাজা দেওয়া হয়েছে, আসলে ট্রাইব্যুনাল আইনটা কি, যদি রাজসাক্ষী থাকে সেই আইনটা কি? এটা এই আইনের সেকশন 15-এ বলা আছে যে যদি উনি ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজ করেন তাহলে ট্রাইব্যুনাল তাকে ক্ষমা করে দিতে পারেন। ক্ষমা তো মানে হলো যে একদমই ক্ষমা করে দেওয়া, কাউকে ক্ষমা করলে তো আর ভেতরে কিছু থাকে না। কিন্তু ট্রাইব্যুনাল আবার অবজারভেশনে বলেছেন যেহেতু এই অপরাধের নৃশংসতাটা খুবই মারাত্মক, এই জন্য উনি পুরোপুরি ক্ষমা না করে ওনার শাস্তি প্রদানের ক্ষেত্রে একটু লেন অ্যান্ড ভিউ নিয়েছেন এবং যার কারণে তাকে 5 বছরের শাস্তি প্রদান করেন। এটা কি পুরো আইনি যে কিয়াটা বলা যায় যে এটা কি ট্রাইব্যুনালেরই পুরোপুরি এখতিয়ার যে ক্ষমা করে? আইনের ভাষাটা এরকমই যে ট্রাইব্যুনাল করতে পারেন, এরকম করা আছে যে করতে পারেন, যেহেতু এটা ট্রাইব্যুনাল এখতিয়ার যে এটা বেশিও করতে পারেন ও আংশিকও করতে পারেন। ট্রাইব্যুনালে ওনারা আর কেউ কিছু চাইতে পারবেন না, ট্রাইব্যুনালের সাথে ওনাদের সম্পর্ক শেষ। এখন ট্রাইব্যুনালের কাছে ওনারা শুধু এই মামলার সার্টিফাইড কপি চাইতে পারবেন, সাক্ষীর জবানবন্দি সার্টিফাইড কপি চাইতে পারবেন, বা যে সকল নথি আছে তাই চাইতে পারবেন। ওনাদের এখন যত চাওয়া সেটা আগামী 30 দিনের মধ্যে অ্যাপিলেট ডিভিশন, সেখানে গিয়ে ওনারা অ্যাপিল ফাইল করতে পারবেন, অ্যাপিল ফাইলিং অবস্থায় জামিন চাইতে পারবেন। কালকে আমরা দেখেছি যে না, এই রায় 3টি জায়গায় যাবে। একটা হলো প্রসিকিউশন অফিস, একটা হলো উপস্থিত আসামির কাছে, আর একটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। এই 3টি জায়গায় ছাড়া আর কোথাও রায় যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে কালকে আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী এই রায় দেওয়ার পরে একটা বিবৃতি দিয়েছেন, বিভিন্ন গণমাধ্যমে সেটা এসেছে যে এই রায়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের একটি রায় এবং ভিত্তি নয়, এবং তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান। আচ্ছা, এই ব্যাপারে প্রসিকিউশনের বক্তব্য হলো যে আমরা ওনার এই বক্তব্যকে স্বাগত জানাই। তার মানে উনি এই রায় এবং এই প্রসিডিং সম্পর্কে জানতেন। এখন ওনার জন্য সুযোগ হলো আগামী 30 দিনের মধ্যে উনি সারেন্ডার করে অ্যাপিলেট ডিভিশনে
অ্যাপিল ফাইল করবেন এবং অ্যাপিলে ওনার এই সকল কথা বলবেন, অ্যাপিলেট ডিভিশন যথার্থ ন্যায় বিচার করবেন দুই পক্ষকে শুনে। আমরা অ্যাপিলেট ডিভিশনে চ্যালেঞ্জ দিতে হবে। অ্যাপিলেট ডিভিশনে আইনটা তো চ্যালেঞ্জের কোনো সুযোগ নাই, মানে কনস্টিটিউশন দ্বারা গ্যারান্টি। আর এটা তো আইন সুযোগের যাবেন কেন, ওনার বিরুদ্ধে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে সেটা এখনও 29 দিন সময় আছে। আজকের দিন ধরলে 30 দিন সময় আছে ওনার অ্যাপিলেট ডিভিশনে ওনার রায়কে চ্যালেঞ্জ করা। উনি সেখানে যাক, প্রসিকিউশন তখন ওখানে গিয়ে সকল জবাব দিবে। কিন্তু ওনার এই বক্তব্যটাকে কিভাবে ব্যাখ্যা করছেন, যে উনি যে বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আসলে কি তাই হয়েছে? অবশ্যই না, কারণ আমাদের ট্রাইব্যুনালের বিচার এতই স্বচ্ছ হয়েছে যে আমরা চ্যালেঞ্জ দিয়েছি যে পৃথিবীর যে কোনো আদালতে এখানে যে মানের ডকুমেন্ট এবং এভিডেন্স দেওয়া হয়েছে সেটা যদি সেই সব আদালতে দেওয়া হয় সকল চ্যালেঞ্জ উতরিয়ে যাবে এবং এখানে যে রায় প্রদান করা হয়েছে, যে শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তি ওখানেও দেওয়া হবে। এটা আমরা চ্যালেঞ্জ করেছি। আমাদের এখানে ট্রাইব্যুনালের যারা সেকশন 3(2) এর অধীনে অপরাধ করেন, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ করেন, তাদেরকে শাস্তি দেওয়ার বিধান আছে। আর একটা বিধান আছে যারা ট্রাইব্যুনালের প্রসিডিংসকে বাধাগ্রস্ত করেন, অর্থাৎ কন্টেম্পট অফ কোর্ট করেন। এই দুইটা কার্যক্রমের বাইরে আর কোনো ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সুযোগ এই ট্রাইব্যুনাল আইনে নাই। অর্থাৎ ওইটা আমাদের এখানে কন্টেম্পট অফ কোর্টের মধ্যে পড়বে বলে আমরা মনে করি। গতকাল জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা যে বলেছে যে আব্দুল্লাহ মামুন যে 5 বছর সাজা, সেই সাজাতে তারা সম্পৃক্ত, তারা প্রতিক্রিয়া জানিয়েছে যে এর বিরুদ্ধে তারা আপিল করতে চায়। তো এই আসলে মানে এটা কি মিনিমাম আচ্ছা, যাবতীয় আছে। আমাদের বিজ্ঞ চিফ প্রসিকিউটর স্যার প্রথম থেকে একটা কথা বলতেন যে আমরা ট্রাইব্যুনালে এমন একটি বিচার এবং এমন একটি প্রসিডিংসে অংশগ্রহণ করতে চাই যাতে দুপক্ষই বলবে ন্যায় বিচার হয়েছে, বাদীপক্ষ এবং ভিকটিমরাও বলবে ন্যায় বিচার হয়েছে এবং আসামি যারা আছে তারাও বলবে ন্যায় বিচার হয়েছে। এখানে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব একজন আসামি, তার বিরুদ্ধে একটা শাস্তি প্রদান করা হয়েছে। এখন এই মামলায় 3টা পক্ষ অ্যাপিল করতে পারে। একটা হলো আসামি পক্ষ, একটা হলো প্রসিকিউশন, আর একটা হলো যারা আরেকটা হলো গভর্নমেন্ট বা যারা কমপ্লেইনেট এখানে বলা আছে। তো এরা যদি চায় আইন অনুযায়ী 30 দিনের মধ্যে অ্যাপিল ডিভিশনে যেতে পারবে। গতকালকে যখন রায় দিচ্ছিল তখন রায়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সম্পর্কে বেশ কিছু অবজারভেশন এসেছে, যদিও আদালত বলেছেন যেহেতু এই সংক্রান্ত কোনো আবেদন বা এটি অন্য সেপারেট মামলা, সে বিষয়ে তারা কোনো মতামত বা মন্তব্য করেননি। আর আওয়ামী লীগের বিচারের জন্য তো একটা মামলা চলছে, তাহলে কি আপনাদের মনোযোগটা এখন আওয়ামী লীগের বিচারের দিকে? আমাদের মনোযোগটা প্রথমে থাকবে এখন যে ট্রাইব্যুনালে যেগুলো সাক্ষ্য চলছে সেগুলোর জন্য দ্রুত সাক্ষ্য শেষ করে আমরা রায়ের দিকে নিতে পারি। যেগুলো সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে সেগুলো দ্রুত সাক্ষ্য শুরু হয়, আর যেগুলো ইনভেস্টিগেশন চলছে সেটা তো আমরা দেখবই। যেটা শেষ হয়ে গেল এটার বাইরে আর 3টি মামলা আছে। একটি হলো গত 15 বছর ডিজিএফআই এর যে বন্দিশালা অর্থাৎ জেআইসি, সেখানে যে গুম এবং নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে একটি মামলা। আরেকটি হলো র্যাবের টিএফআই সেলে যে নির্যাতনের অভিযোগ তার একটি মামলা, এবং শাপলা চত্বর গণহত্যা, যেটাকে শাপলা চত্বর ম্যাসাকার বলা হয় 2013 সালে, সেই ঘটনার একটি মামলা। এই 3টি মামলা এখনও এই ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে বিচারাধীন চলছে। আর ওগুলো সব অলরেডি, আপনি যেগুলো বলছেন সেগুলো অলরেডি ট্রাইব্যুনালে ফর্মাল চার্জ দাখিল হয়েছে, যেটা জেআইসি এবং টিএফআই এর মামলা আমরা বলি, সেগুলাই হলো আপনি যাদের নাম বলছেন সেই সকল ভিক্টিম একসাথে দিয়েছেন। আরেকটি অভিযোগ আমাদের এখানে আছে যেটি আমরা এখনও তদন্তে প্রাথমিকভাবে পাঠাইনি, সেটা হলো 2009 সালে যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল সেই অভিযোগটা আমাদের কাছে আসছে। আমরা এটা এখনও তদন্তে এগোয়নি, কারণ গভর্নমেন্টের একটা সেপারেট কমিশন হয়তো বা করার কথা আছে বা করেছেন, সেজন্য আমরা এটাকে আপাতত প্রস্তুত করছি। হ্যাঁ, নিশ্চয়ই। উনি বলেছেন যে প্রসিকিউশনের পক্ষ থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগ সংগঠনের বিরুদ্ধে ফর্মাল চার্জে আমরা আবেদন করেছিলাম। কোর্ট সাক্ষীর জবানবন্দিতে তার কিছু কিছু প্রাইমি ফেসি কেস পেয়েছেন, অবজারভেশনও দিয়েছেন, কিন্তু ওনারা কোনো ডিসিশন বা ওপিনিয়ন দেননি, কারণ যেহেতু এটা এই মামলার ইস্যু না, এটা বলেছে। ঠিক আছে, আচ্ছা,
আমাদের দেশে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে দুটি সিস্টেম, একটা হলো যে সকল আইনে অ্যাপিলের সময়সীমা বর্ণনা করা নাই সেই সকল আইনের অ্যাপিলের সময়সীমাটা নির্ধারণ হয় তামাদি আইন অনুযায়ী। তামাদি আইন অনুযায়ী যে সকল অ্যাপিলের সময়সীমা নির্ধারণ হয় সেখানে অ্যাপিলের টাইম পার হলেও তামাদি আইনের 5 ধারায় এই ডিলেটা কন্ডোনেশনের সুযোগ আছে। অর্থাৎ পেনাল কোডে যদি কাউকে শাস্তি প্রদান করা হয় সে মানে নির্ধারিত সময়ে আপিল না করলেও পরবর্তীতে এসে আপিল এই তামাদি মৌকুফের আবেদন করতে পারে। কিন্তু স্পেশাল লগুলোতে যেখানে তামাদির সময়টা ওই আইনের মধ্যেই বলা আছে অ্যাপিল ফাইলিংয়ের, এই পিরিয়ডটা পার হলে আর এই ডিলে কন্ডোনেশনের কোনো সুযোগ নেই। অর্থাৎ এই 30 দিন পার হয়ে গেলে এই 30 দিনের পরবর্তী যে অতিরিক্ত দিনগুলো সেগুলো ক্ষমা করার আবেদনেরই আর কোনো সুযোগ নেই। গভর্নমেন্ট এটি তখন কার্যকর করবে। আইন অনুযায়ী তাই হবে। 30 দিন পার হয়ে গেলে তারা গ্রেফতার হলে রায় কার্যকর করবে। তারা যদি অ্যাপিল করে, আপিল বিভাগকে সুযোগ নাই, তারা ইচ্ছে করলে এইটা হলো নিতে পারে। অ্যাপিলেট ডিভিশনের একটা অথরিটি আছে কমপ্লিট জাস্টিস করা, আইনে নাই কিন্তু ওনারা কমপ্লিট জাস্টিসের জন্য এটা করলেও করতে পারেন। কিন্তু আইনে পরিষ্কার করা আছে যে যদি কোনো স্পেশাল লয়ে অ্যাপিলের সময়সীমা নির্ধারণ করা থাকে ওইটা পার হয়ে গেলে আর এই সময় মৌকুফ করা হবে। 104 ইচ্ছে করলে নিতেও পারে। কমপ্লিট জাস্টিস সেটা আলাদা। ঠিক আছে।